সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময়ে কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হাইদগু উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুমন চৌধুরী, সহকারী শিক্ষক, হাইদগু উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের রেয়ামিলের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো জানলে তোমরা রেয়ামিলের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবে। আমরা প্রথম বেসিক বিষয়টা দেখি, অর্থাৎ রেয়ামিলের যে বেসিক বিষয়টা আছে, যেমন যে সকল এন্ট্রি বা দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। যেমন আমরা দেখি প্রারম্ভিক, হাতে, নগদ। এই বিষয়টা আরও একভাবে আসতে পারে, নগদ, তহবিল, তারিখ দিয়ে দিতে পারে 01-1, সালটা 17 থাকতে পারে, আবার যে কোনো সাল থাকতে পারে। এরপর প্রারম্ভিক ব্যাংক জমা অথবা ব্যাংক জমা 01-01, 17-18, যে কোনো সাল থাকতে পারে। এরপর থাকতে পারে সমাপনী মজুত পণ্য অথবা মজুত পণ্য 31-12-2017-18, যে কোনো সাল থাকতে পারে। আরও দুইটি বিষয় আছে, যেমন সম্ভাব্য দায় অথবা সম্ভাব্য সম্পদ। এই বিষয়গুলো রেয়ামিলে কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। এটা ক নম্বর প্রশ্নে আসতে পারে। এরপর আসতে পারে সমন্বিত ক্রয়, অর্থাৎ কিভাবে আমরা সমন্বিত ক্রয় বের করতে পারি। যেমন নিট ক্রয় যোগ প্রারম্ভিক মজুত পণ্য, এই দুইটা বিষয় যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। এভাবে আমরা কি বের করতে পারবো, সমন্বিত ক্রয় বের করতে পারবো। এরপরে আরও একটি বিষয় থাকতে পারে চলতি সম্পদ, অর্থাৎ অপশানে থাকতে পারে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলতি সম্পদে আমরা কি এন্ট্রি পেতে পারি, যেমন হাতে নগদ অথবা নগদ তহবিল। এরপরে থাকতে পারে ব্যাংক জমা। এরপরে থাকতে পারে কি দেনাদার। দেনাদারের 4টি অপশান আছে, যেমন দেনাদার লিখতে পারি বিক্রয় কোতিয়ানের জের লিখতে পারে। আরও অপশান আছে পাওনা লিখা যায়, আবার প্রাপ্য হিসেবে আসতে পারে। ঠিক আছে, দেনাদারকে কয়টি নামে বিভক্ত করা যায়, 4টি নামে। এরপর আসতে পারে কি প্রাপ্য বিল। এরপর আসতে পারে কি সমাপনী মজুত পণ্য। আর কি কি আসতে পারে, অব্যবহৃত মণিহারি। এরপর আসতে পারে বকেয়া, যে কোনো ধরনের আয়। আর অগ্রিম, যে কোনো ধরনের কি খরচ। তাহলে এই বিষয়গুলো কোথায় আসবে, চলতি সম্পদের মধ্যে আসবে। এই বিষয়গুলো চলতি সম্পদ আসলে চলতি সম্পদের পরিমাণ যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে যে বিষয়গুলো রেয়ামিলের মধ্যে দেওয়া থাকবে, এখান থেকে যে উদ্দীপক বা যে দফাগুলো রেয়ামিলের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে এই দফাগুলো লিখে চলতি সম্পদের পরিমাণ বের করা যাবে। এরপর আমরা বের করতে পারবো কি চলতি দায়। কিভাবে আমরা চলতি দায়ের পরিমাণ বের করতে পারি, তাহলে লিখলাম চলতি দায়
চলতি দায়। কিভাবে আমরা চলতি দায়ের পরিমাণ বের করতে পারি? তাহলে চলতি দায়ে প্রথম আসতে পারে কি পাওনাদার। পাওনাদার আরো কয়েকটি নাম আছে, যেমন ক্রয়, খতিয়ানের, জ্যার, এরপর থাকতে পারে দেনা, এরপর থাকতে পারে পদেয় হিসাব। ঠিক আছে, পাওনাদারের 4টি নামে অভিহিত করা যায়। পাওনাদারের পর আসতে পারে ব্যাংক, জমা, অতিরিক্ত, অথবা ব্যাংক ওডিও বলে থাকে অনেক সময়। ব্যাংক ওডিও থাকতে পারে অথবা ব্যাংক জমার অতিরিক্ত থাকতে পারে। এরপর থাকতে পারে ব্যবসায়িক ঋণ, ব্যবসায়িক ঋণ। এরপর থাকতে পারে প্রদেয় হিসাব বা প্রদেয় বিল। এরপরে যে কোনো ধরনের বকেয়া খরচ। আর থাকতে পারে অগ্রিম, যে কোনো ধরনের আয়। এই বিষয়গুলো কোথায় পাওয়া যাবে? চলতি দায়। অর্থাৎ আমাদের প্রশ্নে যদি বলে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে এই বিষয়গুলো, এই দফাগুলোর থেকে যে দফাগুলো রিয়ামিলের মধ্যে থাকবে সেই এন্ট্রিগুলোর পরিমাণ যোগ করে চলতি দায়ের পরিমাণ বের করতে পারবো। এরপর আমরা বের করতে পারবো কি অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ আমরা কিভাবে বের করতে পারি? কোন কোন বিষয়গুলো অস্পর্শনীয় সম্পত্তির মধ্যে কি হয়? অন্তর্ভুক্ত হয়। যেমন আমরা জানি সুনাম, সুনাম আসতে পারে। এরপর আসতে পারে ট্রেডমার্ক, এরপর আসতে পারে গন্তসত্ত্ব, এরপর আসতে পারে প্যাটেন্ট, এরপর আসতে পারে কপিরাইট। এই বিষয়গুলো দিয়ে আমরা কি বের করতে পারবো? অস্পর্শনীয় সম্পত্তি বের করতে পারবো। যে বিষয়গুলো এই তোমাদের এখানে পড়ালাম বা দেখালাম, ওই বিষয়গুলো থেকে আমি একটি বাড়ির কাজ দিয়েছি, তোমাদের এখানে প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে। যেমন শিহাব এন্টারপ্রাইজের 2018 সালের ডিসেম্বর মাসের কতগুলো উদ্বৃত্ত দেওয়া আছে। হিসাবের নাম টাকা, যেমন দেওয়া আছে মূলধন 1,10,000, হাতে নগদ আছে 15,000, দেনাদার আছে 25,000, পাওনাদার আছে 15,000, উত্তোলন আছে 10,000, ক্রয় আছে 30,000, বিক্রয় আছে 45,000, ব্যাংক ওভারড্রাফট বা ওডি আছে কত হাজার? 3,000, সমাপনী মজুত পণ্য আছে 12,000, বকেয়া বেতন আছে 5,000, বিমা সালামি আছে 5,000, আমদানি শুল্ক আছে 3,500, প্রদেয় বিল আছে 2,000, বিনিয়োগ আছে 30,000, ব্যাংক জমার সুদ আছে 500, প্রাপ্য বিল আছে 40,000, বিজ্ঞাপন আছে 1,000, প্রারম্ভিক মজুত পণ্য আছে 25,000, সমাপনী ব্যাংক জমা আছে 6,000। এই খতিয়ানের উদ্বৃত্তগুলো থেকে আমাদের 3টা অপশান বের করতে হবে। প্রথম অপশানটা বলছে হিসাব শিহাব অ্যান্ড ব্রাদার্সের কোন কোন দফাগুলো রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। যে টপিকসটা আমরা প্রথমেই লিখলাম, অর্থাৎ যে সকল এন্ট্রি বা দফা রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। ওই দফাগুলো থেকে যে দফাগুলো রিয়ামিলের মধ্যে থাকবে ওই দফাগুলো যোগ করে টাকার পরিমাণটা বের করা যাবে। এরপরে খ নম্বরে বলেছে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রিয়ামিলটি প্রস্তুত করো। এটি জানতে হলে আমাদের প্রথম বিষয়গুলো জানতে হবে। হিসাব কয় প্রকার? যেমন আয়, হিসাব হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। আয়, ব্যয়, দায়, সম্পদ, আরেকটা হচ্ছে কি সত্ত্ব? মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তাহলে আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। ব্যয় সবসময় কি হয়? ডেবিট হয়। দায় সবসময় কি হয়? ক্রেডিট হয়। সম্পদ সবসময় কি হয়? ডেবিট হয়। মালিকানা সত্ত্ব সবসময় কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা ক্রেডিট পেয়েছি কয়টি? 3টি। একটা হচ্ছে আয়, একটা হচ্ছে দায়, আর একটা হচ্ছে কি সত্ত্ব? মালিকানা সত্ত্ব। ডেবিট পেয়েছি কয়টি? 2টি। একটি পেয়েছি ব্যয়, আর একটা হচ্ছে কি? সম্পদ। এই বিষয়গুলো জানলে এখানে রিয়ামিলের যে সমস্যাটা এটা সমাধান করা যাবে। এরপরে গ নম্বরে কি বললো? উপযুক্ত তথ্য হতে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। টপিকসগুলো এখানে দেওয়া আছে, চলতি দায়ে কি কি পরিমাণ বের করতে পারবো, অর্থাৎ কোন কোন দফাগুলো চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোন কোন দফাগুলো চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেই দফাগুলো আমি এখানে লিখে দিলাম। লেখা থেকে দেখে তোমরা চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যটা নির্ণয় করতে পারবে। এই বাড়ির কাজটা তোমরা বসে বসে বাড়িতে করার চেষ্টা করবে। আজকের মতো অনলাইন ক্লাস এখানেই
তোমরা সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।